আপনাকে আজ বাংলায় স্বাগত। হ্যাঁ, নমস্কার। প্রথমে যে বিষয়টা আপনার সামনে রাখবো, যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অডিও চর্চা চলছে। এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি বঙ্গ রাজনীতিতে ভোট আসলেই অডিও চর্চা চলে, অডিও ভাইরাল হয়, কিন্তু এবারে যে অডিও ভাইরাল হলো তা একান্ত কান পেতে শোনার মতো নয়। রাজ্যের শাসক দলের এক দোর্দণ্ড প্রতাপ নেতা বলে পরিচিত, যিনি সম্প্রতি তিহার জেল থেকে ফিরেছে, জেল হাজত বাস করে, তিনি অনুব্রত মণ্ডল স্থানীয় এক থানার আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে কটূক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। এই গোটা ঘটনাটাকে ঠিক আপনি কিভাবে চোখে দেখছেন? স্বাধীনতার পরে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা এ ভাষায় অপোনেন্ট, সে পুলিশ বলো বা অন্য বিরোধী রাজনীতির দলের নেতা বলো বা সাধারণ কাউকে আক্রমণ, হয়তো এটাই প্রথম। আমি সম্পূর্ণ অডিওটা শুনেছি, বিশ্বাস করো। বিভিন্ন চ্যানেলগুলো, প্রায় প্রত্যেকটা চ্যানেল ওই অংশগুলোকে এডিট করে ঢেকে সার্বজনীন স্তরে এই অডিওটাকে শোনাচ্ছে। কারণ অডিওটা এত সাংঘাতিক, এতটাই সাংঘাতিক ঘৃণ, এতটাই সাংঘাতিক নোংরা, এতটাই সাংঘাতিক পরিমাণে ভাষা সন্ত্রাসের সমৃদ্ধ যে শাসক দলের কোনো নেতা তো দূরস্থ। আমি বলছি এই মুহূর্তে কোনো সুস্থ মানুষও পৃথিবীতে নেই যারা এইভাবে আক্রমণ করতে পারে। তোমাকে আমি বলি যে অনুব্রতর কি এটা নতুন না? অনুব্রতকে আমরা যেটুক প্রকাশিত সত্য, যখন তিনি বীরভূমের একচ্ছত্র মানে কি সম্রাট, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বাঘ বলছেন, বাঘ উপাধি দিচ্ছেন। তো তিনি জেলে যাওয়ার আগে খোদ এ রাজ্যের আরেকজন মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে বাঘ বলছেন। এই বাঘ সাহেব তিনি যখন পুলিশকে বোম মেরে উড়িয়ে দেবেন, বিরোধীদের বিরুদ্ধে গাঁজা কেস দেওয়ার সময় বেঁধে দেওয়া হচ্ছে জেলা পুলিশ সুপারের কাছে। ইভেন বীরভূমে একাধিক জেলা সুপার বা একাধিক জেলার দ্বন্দ্বমুণ্ডের কর্তারা তারা অনুব্রতর বাড়িতে হাজিরা দিতেন, পার্টির অফিসে হাজিরা দিতেন। অনুব্রত এমন চরিত্র, আমি তোমাকে বলছি যে আজ এই অডিওটা ভাইরাল হয়েছে কারণ অনুব্রতর দলীয় অবস্থান এই মুহূর্তে কিন্তু যথেষ্ট নড়বড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীর গুডউইলের তালিকায় তার একদা বিখ্যাত বাঘ বীর আজকে আর নেই, কারণ তিনিও বুঝে গেছেন ইউজ অ্যান্ড থ্রো। অনুব্রত তিহার জেলে গেছেন। অনুব্রত তিহার জেলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি, কাজল শেখ বা অন্যান্যদের ঘাড়ে বন্দুক রেখে ওনার চাইতে ভালো পারফরমেন্সে রেজাল্ট করতে পেরেছেন, বরং অনুব্রত থাকাতে দলের কালিমা লিপ্ত হচ্ছিল। তাই অনুব্রত এখন অতীত, একের পর এক তার ডানা কাটা হয়েছে। লাস্ট জেলার যে সভাপতির যে সুপ্রিম পাওয়ার সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। খেয়াল রাখো, এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু আজকে এটাকে ভাইরাল করেছে। আদারওয়াইজ এমন বহু অডিও, আমি দায়িত্ব নিয়ে বলছি, আছে যেগুলো ভাইরাল করে নিয়ে এতদিন, কারণ ভাইরাল করলে তার সুরাহা পেত না। অর্থাৎ ঘুরপথে পুলিশ যে এ রাজ্যের অনুব্রতের একদা কথা অনুযায়ী হাতের পুতুল শাসক দলের, সেটা তো প্রমাণিত। এই রাজ্যের পুলিশ শাসক দলের ভয়ে চেয়ার টেবিলের তলায় লুকোয়। মুখ্যমন্ত্রী খোদ 2012 সালে গিয়ে থানার থেকে পুলিশকে পিটিয়ে গুন্ডা ছাড়িয়ে এনেছে। তিনি বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এখনও করেন কিনা জানি না। এ রাজ্যের সরকার যেখানে পুলিশকে তার সিস্টেমের পার্ট ভাবে, তৃণমূলের দলীয় পার্ট ভাবে, এমনটাই দলীয় পার্ট ভাবে একাধিক অ্যাকশনে পুলিশকে আমরা দেখেছি হাওয়াই চপ্পল পরে, স্যান্ডো গেঞ্জিতে, কিংবা এমন পোশাক পরে তারা যান যেটা পুলিশের অন্তত হতে পারে না। এই পুলিশ সে পুলিশ যে পুলিশ শুধু কলম নিয়ে নিজেদের চাকরি হারিয়ে গেছে সেই চাকরি পুনরায় পাওয়ার জন্য আন্দোলনকারী শিক্ষকদের বুটের লাঠি, পিঠের লাঠি, কিংবা আজও একটু আগে গতকালের অর্ধনগ্ন কিছু শিক্ষক, পুরো নগ্ন এই রাজ্য সরকার চোর চিটিংবাজদের সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আগে তাদেরকে পুলিশ খুঁজে কখনো মেট্রো চ্যানেল, বাস, ট্রেন থেকে খুঁজে অ্যারেস্ট করেছে। তাদের একজন শিক্ষক, যার কোনো দোষ নেই, তিনি হাত জোর করে পুলিশের কাছে অ্যাপিল করেছেন, আমাকে বাড়ি যেতে দিন, আমার সন্তান আছে, দুধের শিশু আছে বাড়িতে,
ছোট্ট শিশুটি আমার জন্য অপেক্ষা করছে। ভাবো, সেই পুলিশ আজকে 48 ঘন্টা হয়ে যাওয়ার পরে তার বউ, স্ত্রী, মা তাকে যে সরাসরি হুমকি দিচ্ছেন। আমরা এতদিন হিন্দি বইয়ে দেখতাম হিন্দি বইয়ের গুন্ডারা পুলিশের থেকে কাজ হাসিল করার জন্য পুলিশকে বাগে আনতে কখনো তার স্ত্রী, কখনো তার বোন, কখনো তার মাকে কিডন্যাপ করে। আজকে দেখলাম রিয়ালিটিতে তৃণমূল এই কাজটা করে দিয়েছে। তারপরেও ভাবুন তো, যে তৃণমূল দল তাকে দুঃখ প্রকাশ করতে বলেছে, সেই দুঃখ প্রকাশটাও দুঃখিত ভুল বানানে তিনি প্রকাশ করেছেন, কারণ অনুব্রতের ডিকশনারিতে দুঃখিত শব্দটা কোথাও নেই। তাই দুঃখিত বানানটাও তিনি করতে পারেননি, লিখতে পারেননি, বা হয়তো ইচ্ছা করেই দুঃখিতটাকে দুঃখিত করেছেন, কারণ অনুব্রত কোনোদিনও ঝুঁকবে না, অনুব্রত কখনো মাথা নিচু করবে না। তাই আজকে দলের নির্দেশের পরেও পুলিশের একাধিক ধারায় মামলা করার পরে পুলিশের ডেকে পাঠানোকে উপেক্ষা করে তিনি বুঝিয়ে দিয়েছেন অনুব্রতর জায়গায় আছেন। কিন্তু পুলিশ কিন্তু এর পরেও বুঝিয়ে দিয়েছেন পুলিশও অমেরুদণ্ডী প্রাণী হিসাবে তৃণভোজী হিসেবেই তার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছেন। সে রাজীব কুমার বলুন, মনোজ কুমার বলুন, কেউই তৃণমূল দলের বাইরে একটা আঙ্গুলের প্রতিবাদ করতে পারবেন না। শিক্ষককে মারলে শিক্ষক রাস্তায় নামে। আমরা অধ্যাপক সরস্বতী কেরকাট্টারের বিরুদ্ধে যখন তৃণমূলের নেতারা জাত পাত তুলে নিয়ে তাকে ঘেরাও করে রেখেছিল, অশ্লীল মন্তব্য করেছিল, আমরা একযোগে সমস্ত অধ্যাপকরা, ডিপার্টমেন্টের হেডরা রিজাইন দিয়েছিলাম। ডাক্তার খুন হলে, ধর্ষণ হলে সব ডাক্তার রাস্তায় নামে। আইনজীবীদের উপরে হামলা হলে আইনজীবীরা রাস্তায় নামে। শুধু পুলিশ, যার মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছে তৃণমূলের কাছে, এখনও পর্যন্ত তারা রাস্তায় নামার সময় পায়নি। সাধু সাবধান, কারণ যদি ঘরে পাড়ায় আগুন লাগে, প্রতিবেশীর ঘরে আগুন লাগে, দেউলটিটাও রক্ষা পায় না। এ বলে নয় যে ওটা মন্দির দেবতার রক্ষা পায় না। আপনারা রাজ্য দেশের ল অ্যান্ড অর্ডারকে দেখেন, অনেক হয়েছে, অনেক তৃণমূলের দালালি করেছেন, অনেক 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 করেছেন। আজ আপনার বাড়ির মা বোনদের উপরে পর্যন্ত হাত পড়ে গেছে। সাধু সাবধান, সাধু সাবধান, রুখে দাঁড়ান। অন্তত নিজের মেরুদণ্ডটা যাদের আছে এখনও বিশ্বাস করেন, তারা অন্তত শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখানেই ঝন্টুবাবু একটা প্রশ্ন উঠছে, আমরা না হয় এখন একটা অডিও ক্লিপ ভাইরাল পেলাম, ফাঁস হয়েছে অনুব্রত মণ্ডলের, এমনটা না যে তিনি এর আগে বলেনি। এর আগে একাধিকবার তিনি পুলিশকে পর্যন্ত ওপেন একেবারে পাবলিক মিটিংয়ে তিনি বলেছেন যে বোম মারার হুমকি, একাধিক ভিডিও আমরা দেখেছি। এ কথা কি আপনি মেনে নিতে পারবেন যে এর আগে এরকম কোনো অডিও ভিডিও বা এরকম অডিও বা ভিডিও অন্য কোনো পুলিশ অফিসারের সঙ্গে অতীতে হয়েছে কি না? সেও আশঙ্কা তো ছেড়ে দেওয়া যায় না। হরিমোহন ঘোষ কলেজ, এই সরকার সদ্য ক্ষমতায় এসছে, মনে আছে? আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। কোনো একজন কাউন্সিলর, তার নেতৃত্বে কলেজ নির্বাচন, হরিমোহন ঘোষ কলেজ 12 সাল, কলেজের বুথ ক্যাপচারে করছিল, ব্যাপক বোমাবাজি হচ্ছিল তৃণমূলের নেতৃত্বে। ইকবাল বা কোনো একজন এরকম কাউন্সিলর মারা গেছেন। তার প্রকাশ্যে গুলি চালনায় কলকাতার বুকে কোনো একজন পুলিশের অফিসার স্পট খুন হয়, স্পট মারা যায়, স্পট ওখানেই মারা যায়। তারপরে সামান্য লঘু ধারায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একটা মামলা হয়, জেল হয়, জেল থেকে মুক্ত হয়, তারপরে তিনি সশরীরে বয়সজনিত কারণে পৃথিবী ছেড়ে চলে যান। এটা তৃণমূলের অবস্থা। আমি আপনাকে পরিষ্কার বলছি, এ সরকারের নেতৃত্বে পুলিশ যে কতটা অসহায়, যে আমি একটু আগে আপনাকে বললাম, গত পরশু দিন বা তার আগের দিন মুর্শিদাবাদে যে পুলিশ, মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি বেছে বেছে যখন হামলা হচ্ছিল, তখন পুলিশ চুপচাপ ছিল। 2 কিলোমিটারও না, 200 মিটারের মধ্যে পুলিশের থানা চুপচাপ বসেছিল। বিএসএফ এসে কন্ট্রোল করে, তার মধ্যে অনেক ধ্বংস হয়ে যায়, 2টো তাজা প্রাণ চলে যায়। সেই পুলিশ আবার সেখানে প্রহূত হয়েছে, কাউকে অ্যারেস্ট করা যায়নি। এই পুলিশ কিন্তু, আমি আবারও বলছি, কোনো দিন যদি এরকম সংজ্ঞা আসে শিশু পাঠ্যে যে পশ্চিমবঙ্গের প্রাণী কয় প্রকার, হয়তো লোকে আমরা বলবো বা ছাত্ররা বলবে প্রাণী 2 প্রকার পশ্চিমবঙ্গে, এক মেরুদণ্ডী, একটি আর এক পুলিশ।
ঝন্টুবাবু, এখান থেকে একটা প্রশ্ন উঠছে। আমরা জানি যে বীরভূমে যখন অনুব্রত মণ্ডল জেল থেকে দায়িত্ব থেকে সরে জেলে গেলেন মামলায় এবং তারপরে বীরভূমের প্রায় তৃণমূলের গোটা বিভাগটায় এবং সাংগঠনিক স্তরটার দায়িত্ব চলে গেল কাজল শেখের উপরে। তাহলে কোথাও গিয়ে কি একটা শোনা যাচ্ছে যে কাজল শেখ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ? তাহলে এখানে গিয়ে কি ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্নেহভাজন কেষ্ট বা ওইদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কাজল শেখের এই দ্বন্দ্বের জন্যই কি এটা ফাঁস হলো আজকে? তা কিন্তু আমি বিশ্বাস করি না। দেখুন, মমতা ব্যানার্জির সাথে অভিষেকের দ্বন্দ্বটা মূলত কিন্তু মানে একটা কৌশল। দেখবেন অভিষেককে সন্তর্পণে এই কৌশলের পাঠ হিসেবে মমতা ব্যানার্জি কিন্তু সর্বভারতীয় স্তরে পাঠিয়ে দিলেন। ইরফান পাঠানের নাম প্রস্তাবিত হওয়ার পরেও সন্তর্পণে অভিষেককে ঢুকিয়ে দিয়ে সর্বভারতীয় রাজনীতিতে, যেই রাজনীতিতে সিঁদুর নাম নিয়ে সিঁদুরের অপারেশন নিয়ে মমতা ব্যানার্জির হাজার প্রশ্ন থাকলেও ঠিক একই দলে সর্বভারতীয় সভাপতি অভিষেক, তার কিন্তু সিঁদুর নিয়ে কিন্তু তার অবস্থান স্পষ্ট, ভারত সরকারের পক্ষে, সরকার আগে পার্টি পরে, পরিষ্কার বলছেন। তার কারণ মমতা ব্যানার্জির এই কৌশলটা বুঝতে হবে যে তিনি সন্তর্পণে অভিষেককে সর্বভারতীয় স্তরে শুধু উত্তোলন করাচ্ছেন না, একটা ডুয়েলিটি আনছেন। কারণ মমতা ব্যানার্জির টার্গেট গ্রুপ হচ্ছে এ রাজ্যের সংখ্যালঘু একটা বড় অংশের ভোটার। ফলে এইটা করতে গেলে, বাঁচিয়ে রাখতে গেলে তাকে মোদির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে এমন মানে একদম পার্সোনাল স্তরে আক্রমণে নামতে হবে। 19-এর নির্বাচনের শেষের 2 দফায় উনি কার্যত কোনো রকম ডেভেলপমেন্টের সপক্ষে প্রচার করেননি। উনি খবর পেয়ে গেছিলেন যে আগের দফায় বিজেপি ভালো স্কোর আউট করে গেছে রাজ্যে। তিনি পুরো কি বললেন, মোদিকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন। একটা বলতে পারে, আপনি বলতে পারেন, সে যতই আপনার বিরোধী মতের হোক, এই আক্রমণের ফলস্বরূপ ফসলটা তৃণমূল লাস্ট 2 দফার ভোটে তুলেছিল লোকসভা নির্বাচনে। অলদো বিজেপি বেটার রেজাল্ট করেছিল। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এটা ভাইপো লবির সাথে মুখ্যমন্ত্রীর লবির লড়াইয়ের দ্বন্দ্ব বলে আমি দেখি না। কারণ মুখ্যমন্ত্রীও বুঝে গেছেন কাজল শেখের নেতৃত্বে অনুব্রতর সঠিক বিকল্প হিসেবে তারা বীরভূমে একটা মুখ পেয়ে গেছে। ভাই, অনুব্রতকে তার আর তেমন প্রয়োজন নেই, কারণ অনুব্রত শত বিতর্কের অংশীদারি। অনুব্রতর সাথে দুর্নীতি সরাসরি নাম চলে এসছে, তাতে তার দলের কালিমা লিপ্ত হবে। তৃতীয়, তিনি ভয় পাচ্ছেন অনুব্রত ছায়াকেও, কারণ অনুব্রত তিহার জেলে ইডি সিবিআইয়ের কাছে কী তথ্য দিয়ে এসেছে। দল গড়তে তিনি এসছেন নাকি দল ভাঙতে মুচলেখা দিয়ে এসছেন পিছন দরজায় ইডি সিবিআইয়ের কাছে, এটা তার কাছে একটা বড় ভয়ের কারণ। এই জন্য দেখবেন যারাই ইডি সিবিআইয়ের জেল থেকে পরবর্তীকালে ফিরেছে, কুণাল ঘোষ বাদ দিলে কাউকেও তৃণমূল নেত্রী আর আগের মহিমায় দলে রাখেননি। তাপস পাল তো মারাই গেলেন, রইলেনই না। মদন মিত্র কোথায়? বাদ। মাঝে মধ্যেই ও লাভলি বলে চিৎকার করে মমতা ব্যানার্জিকে একটু ফোকাসে আসতে চায় মমতা ব্যানার্জির কাছে। তারপরে সে কি কোথায় হারিয়ে গেছে? আজও এত পুরনো একজন কর্মী, মিনিস্টার থেকে তিনি এখন বিধায়ক। এটাকে ডিমোশন না প্রমোশন? মিনিস্টার ছিলেন, পরিবহন মন্ত্রী, আজকে তিনি বারবার তো কনফিডেন্টলি তিনি জিতেছেন। শুনুন, ফিরহাদ হাকিমের প্রশ্নটা আলাদা। ফিরহাদ হচ্ছে রাজ্যের সংখ্যালঘুদের অন্যতম মুখ। আমি আপনাকে পরিষ্কার বলছি, 26-এর নির্বাচন যেতে দিন, মমতা ব্যানার্জি ফিরহাদকেও সরিয়ে দেবেন। আপনি বোধহয় খেয়াল করে দেখবেন মমতা ব্যানার্জির আশেপাশের সংখ্যালঘু মুখগুলোও পাল্টে যাচ্ছে। উনি ফিরহাদদের বিকল্প মুখ পেয়ে গেছেন, তাই কখনো হুমায়ুন কবিরকে দিয়ে, কখনো সিদ্দিকুল্লাহকে দিয়ে ফিরহাদের বিরুদ্ধে বলাতে হয় যে এরা আর মুসলিম মুখ বা তৃণমূলের মুসলিম রিপ্রেজেন্টেটিভ নন ফিরহাদ হাকিম। কেন? হুমায়ুন কবিরের স্ট্রেচারের দম নেই, সিদ্দিকুল্লাহর স্ট্রেচারের দম নেই। মমতা ব্যানার্জি না চাইলে স্টেটমেন্টগুলো দেয় এবং দলে সব মহিমায় থাকে। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি, নাও ইট ইজ দ্য পিক টাইম। এরা যারা জেল থেকে ফিরেছে তাদের পলিটিক্যাল ইয়েটাকে তৃণমূলে অনিশ্চিত হয়ে করে দেয় তৃণমূল নেত্রী, কারণ তার ভয় থাকে এরা ইডি সিবিআইয়ের কাছে কী মুচলেখা দিয়েছে। আপনি প্রশ্ন করবেন কুণালকে তো করেনি, কুণালকে তো সর্বোচ্চ পদ দিয়েছে। দেখুন, কুণাল কিন্তু প্রথম দিন থেকে মমতা ব্যানার্জিকে সরাসরি বেনিফিশিয়ারি বলে গালাগালি করেছে। মমতার সেখানে অন্য ভয়, যদি কুণাল সত্যিকারের আরও কিছু মুখ খোলে তাহলে তো তার জেলে যাওয়াটা কনফার্ম। অর্থাৎ যত্র দেশে যদাচার। আমি আপনাকে পরিষ্কার বলছি, অনুব্রত নিয়ে দল কি অবস্থান নেবে
প্রশাসন কি করবেন, একের পর এক প্রেমপত্র পাঠাবেন, অনুব্রত সেটাকে ডিনাই করে কেষ্ট দিদিভাইয়ের প্রিয় ছোট ভাই কেষ্ট যে থানায় যাবেন, নির্দিষ্ট ধারায় পুলিশ জেগে উঠে মামলা করবে, যেমনটা শিক্ষকদের বিরুদ্ধে আরজি করের আন্দোলনের 300 জন নাগরিকদের বিরুদ্ধে করেছিল পুলিশ। এটা করবেন নাকি সেখানেও নিষ্ক্রিয় থাকবেন পলিটিক্যাল অ্যাম্বিশনের উদ্দেশ্যে আমি জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে পুলিশের আজকে ন্যূনতম এই সৎসাহসটা হওয়ার কারণটাই হচ্ছে অনুব্রত কিন্তু পলিটিক্যাল স্টেচার এখন অস্তমিত। অনুব্রতকে আর দল চায় না, কারণ অনুব্রতর বিকল্প কোনো এক অনুব্রতকে তারা পেয়ে গেছে। ফলে অনুব্রতরা দলে থাকবেন, কখনো উদয়ন গুহ নামে, কখনো অখিলগিরির নামে, কখনো কুণাল ঘোষের নামে, কিন্তু অনুব্রত থাকবেন না। তাই আজকে পুলিশের এই ক্ষমতাটুক হয়েছে অনুব্রতর ফোনটাকে ট্র্যাপ করার, রেকর্ড করার।